হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, প্রথমে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 1 নম্বর প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1×12 = 12। আর সবার প্রথমে মনে রাখবে, তোমরা কিন্তু এই ক্লাসটা দেখছো বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে। তো যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা ভিডিওটা দেখতে পাও। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন বলছে, দেখো কয়েক দাগের, সাধারণত মাটি থেকে 6 ফুট, 4 ফুট না 8 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। উত্তর হবে 6 ফুট। আচ্ছা, এই প্রশ্নটা কোন চ্যাপ্টার থেকে বা কোন বিষয়বস্তু নিয়ে বলেছে, মানে কোথা থেকে বলেছে এই প্রশ্নটা, সেটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। খয়ের দাগের প্রশ্ন বলছে, মাঘ মাসে নিম না সিম না করলা মিঠা হয়। তাহলে উত্তর কী হবে? সিম। গয়ের দাগের প্রশ্ন, অনুসর্গের প্রচলিত অপর একটি নাম হলো উপসর্গ, কারক না পরসর্গ। উত্তর হবে পরসর্গ। ঘয়ের দাগের প্রশ্ন, বিভক্তি যুক্ত হয় শব্দের শেষে, শব্দের মাঝে, শব্দের আগে না শব্দের পূর্বে। উত্তর কী হবে? শব্দের শেষে। উঙায়ের দাগের প্রশ্ন, দেখো বাপ। বাঁচলেম একথা বলেছিল বর্ষা, পিঁপড়ে, ঘাস না বৃষ্টি। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে পিঁপড়ে। ছয়ের দাগের প্রশ্ন, নাম অনুসর্গ 3 প্রকার, 2 প্রকার, 4 প্রকার না 1 প্রকার। উত্তর হবে 3 প্রকার। ঠিক আছে। 6 দাগের প্রশ্ন, বাবদ শব্দটি কোন শ্রেণীর অনুসর্গ? সংস্কৃত, বাংলা, দেশি না বিদেশি। তাহলে উত্তর কী হবে? বিদেশি। প্রবিজয়ের প্রশ্ন, দেখো সঠিক পঙ্ক্তিটি চিহ্নিত করো। চিরকালই একই লেখা, চিরকাল একই লেখা না চিরকাল একই লেখা না হবে চিরকাল একই কাজ। আচ্ছা, এটা লেখা নেই, এটা খেলা আছে মাঝেটা, ঠিক আছে। তারপরে তাহলে উত্তরটা কী হবে? চিরকাল একই খেলা। পরের প্রশ্ন দেখো, বিদেশি অনুসর্গটি হলো বদলে, বই, বিনা। উত্তর হবে বদলে। তাহলে পরের প্রশ্ন দেখো, বলছে নাকের নরুন পেলাম, টাক, ডুমাডুম ডুম। তাহলে শূন্যস্থান পূরণ করো। উত্তর হবে বদলে না বনাম না বরাবর না বাদে। তাহলে উত্তর হবে বদলে। টয়ের দাগের প্রশ্ন, সংস্কৃত অনুসর্গটি হলো সমীপ, বই না বিনা। উত্তর হবে সমীপ। ছয়ের দাগের প্রশ্ন, অনুসর্গ বসে শব্দের আগে, মাঝে না পরে। উত্তর হবে পরে। তো 2-এর দাগের প্রশ্ন কি বলছে? 2-এর দাগের প্রশ্ন বলছে, দেখো নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে, আচ্ছা এটা বড়টা টাইপ করতে হয়তো মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু টাইপ করে নেবে, মানে লিখে নেবে। উত্তর দাও। 1×12 = 12। কয়েক দাগের প্রশ্ন বলছে, ফাঁকি পাঠ্যাংশে উল্লেখিত নদীটির নাম কি? তাহলে উত্তর কী হবে? ফাঁকি পাঠ্যাংশে উল্লেখিত তাহলে নদীটির নাম কী হবে? কাঠজড়ি। পরের প্রশ্ন বলছে, এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক কোথায় যাচ্ছিলেন? উত্তর হবে লেখক হুড়ুর দিকে যাচ্ছিলেন।
গয়ের দাগের প্রশ্ন, পৃথিবী তোমার হবে কথাটি কে বলেছিল? উত্তর, ঘাসের পাতা। ঘয়ের দাগের প্রশ্ন, বাঘেরা বাসা বদলে এখন কোথায় থাকে? বাঘ কবিতা অনুসরণে লেখো। উত্তর মানে অনুসরণে বলছে, দেখো অনুসরণ করে উত্তরটা লিখতে বলছে, মানে কবিতাটাকে ভালো করে পড়ে নাও। তো কবিতায় যেভাবে লেখা আছে সেইভাবে লেখো। ছোট বাঘেরা বাসা বদলে এখন সজনে খোলায় থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, হুমায়ুন দাগে কী কারণে আম গাছ দুহাত ভেতরের দিকে সরিয়ে পোতা হয়েছিল? উত্তর দেখো, গাছে আম পাকলে পাঁচিলের কাছে হওয়ার জন্য পাড়ার ছেলেরা সব পেড়ে নিয়ে যাবে, সেই নিয়ে কথকের সাথে বউ ছেলের ঝগড়ার ফলে দু হাত ভেতরের দিকে আম গাছ সরিয়ে পোতা হয়েছিল। ছয়ের দাগের প্রশ্ন, ওপারের লোক কেন এপারেতে আসে? উত্তর, ওপারের লোক হাটে কেনাবেচা করতে এপারেতে আসে। ছয়ের দাগের প্রশ্ন, মরশুমের দিনে রচনাংশে পাওয়া গিয়েছে এমন কয়েকটি পেশা বা জীবিকার নাম লেখো। উত্তর, মরশুমের দিনে রচনাংশে পাওয়া গিয়েছে এমন কয়েকটি পেশা বা জীবিকার নাম হলো কন্ডাক্টর, ক্লিনার, হাকিম, বাসের ড্রাইভার ইত্যাদি। বর্গীজয়ের প্রশ্ন, কাক্যেশ্বর কুচকুচে কোথায় থাকে? কাক্যেশ্বর কুচকুচে 41 নম্বর গেছো বাজার কাগেয়াপট্টিতে থাকে। ঝয়ের দাগের প্রশ্ন, কে এক চোখ বুজে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রী রকম হাসতে লাগলো? বেড়াল এক চোখ বুজে ফ্যাচ ফ্যাচ করে বিচ্ছিরি রকম হাসতে লাগলো। ঠিক আছে, পরের প্রশ্ন, অমিয় চক্রবর্তীর একটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর, অমিয় চক্রবর্তীর একটি কবিতার বইয়ের নাম পারাপার। পরের প্রশ্ন দেখো, তিনের দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও 6টি, মানে 3 × 6 = 18। তাহলে এক একটি প্রশ্নের মান হচ্ছে 3। তাহলে কয়ের দাগের প্রশ্ন বলছে, হাট কবিতায় গ্রাম্য হাটে যে ছবি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। তাহলে উত্তর কী হবে? উত্তর দেখো, দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 10-12টি গ্রামের মধ্যে একটি হাট রয়েছে। সেখানে সন্ধ্যায় কেউ প্রদীপও জ্বালে না, সকালে কেউ ঝাঁটও দিয়ে পরিষ্কার করে না। সারাদিনের কেনাবেচা শেষ করে বিকেলে সব ব্যাপারীরা ঘরে ফিরে যায়। সে ব্যাপারীরা মানে যারা হচ্ছে তোমার ওই মানে জিনিসপত্র বিক্রি করে তাদেরকে ব্যাপারী বলে। ঠিক আছে, ক্লান্ত কাকের ডানা, নদীর হাওয়া, বাঁশবাগানের ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ অন্ধকার রাতের নীরবতাকে আরও প্রকট করে তোলে। অথচ এই হাটই দিনের বেলায় সরগরম হয়ে থাকে, মানে এত লোক থাকে যে হাটে ঠিকভাবে হাঁটা চলাফেরা করা যায় না। ঠিক আছে, সে তো জানো, যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই জানো যে একটা হাট বসে। তারপরে দেখো, কত যে ক্রেতা ও বিক্রেতা নিত্য হাটে যাতায়াত করে তার হিসেব নেই। ঠিক এমনই মানুষের জীবন। ঠিক আছে, তার পরের প্রশ্ন দেখো, পিঁপড়ে কবিতায় কবির কীরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। উত্তর, যে জীব যত ছোটই হোক না কেন এই পৃথিবীতে সকলের সমান অধিকার আছে। সকলে মিলে পারস্পরিক ভালোবাসার বাঁধনে আনন্দের মাধ্যমে বেঁচে থাকাই কাম্য। তাই কবিতার মূল সুরই হলো সকলকে আপন করে নিয়ে সুখে ও শান্তিতে দিন অতিবাহিত করা। পরের প্রশ্ন দেখো, উধো আর বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। উত্তর, উধো আর বুধো হলো 2 ভাই আর তারা দেখতেও
হুবাহু এক। তারা দুজনেই থাকে গাছের ফোকরে। উধো হলো হুঁকোওয়ালা আর বুধো হচ্ছে পোর্টওয়ালা। তারা দুজনেই হুঁকো আর পোর্টলা নিয়ে পরস্পর মারামারি করে, আবার পরক্ষণেই কোলাকুলি করে খোশ মেজাজে গাছের ফোকরে ঢুকে যায়। ঠিক আছে, পরের প্রশ্ন, লেগে যা লেগে যা নারদ নারদ এ কথা কে বলেছে? পরপর যে ঘটনা ঘটেছে তা লেখো। উত্তর, এ কথা বলেছে কাক। এরপর মুহূর্তের মধ্যে উধো চিৎপাত হয়ে শুয়ে হাঁপাতে থাকে, আর বুধো ছটপট করে তাকে হাত বোলায়। বুধো কান্না শুরু করে, ওরে ভাই উধো রে, তুই এখন কোথায় গেলি রে? উধো কাঁদতে লাগলো, ওরে হায় হায়, আমাদের বুধোর কি হলো রে? তারপর দুজনেই উঠে খানিক গলা জড়িয়ে কেঁদে কোলাকুলি করে। দিব্যি খোশ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল। পরের প্রশ্ন দেখো, ধান কাটার পর একবারে আলাদা দৃশ্য। ধান কাটার পরের দৃশ্য বর্ণনা করো। উত্তর, মরশুমের দিনে গদ্যাংশে ধান কাটার পর মাঠে যত দূর দৃষ্টি যায় চোখে পড়ে মাটির শুকনো ও কঙ্কালসার চেহারা। আলগুলি বুকের পাঁজরের মতো হয়ে যায়, সূর্যের দিকে তাকানো যায় না। বেলা বাড়তেই মাটি গরম হয়ে ওঠে, মাঠের চাষিরা তাড়াতাড়ি বাড়ি চলে আসে। পুকুর, খাল, বিল, নদী সব শুকিয়ে যায়, কোথাও জল থাকে না, গাছের পাতা শুকিয়ে যায়, আগুনের ঝলকায় শুধু চারিদিকে করুণ দৃশ্য। পরের দেখো প্রশ্ন, চয়ের দাগে, সাঁওতালি দেওয়ালচিত্র কিভাবে তৈরি করা হয় তা লেখো। তো উত্তর, সাঁওতালি দেওয়ালচিত্র চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, চতুষ্কোণ, ত্রিভুজ সবই থাকে। চতুষ্কোণ অথবা ত্রিভুজের ভেতরের ত্রিভুজ বসিয়ে সাধারণত নকশা করা হয়। ঘরের চারপাশে ঘিরে থাকা মূল বেদিটিকে কালো রং করে তার সমান্তরালে বিঘত খানেক চওড়া একটি গেরুয়া রেখা টানা হয়, আবার তার ওপরে সমান ছাড় দিয়ে আর একটি সমান্তরাল কালো রেখা টানা হয়। এর উপরে সাদা, আকাশি, গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজ পাশাপাশি বসিয়ে দেওয়াল ভরিয়ে তোলা হয়। সাধারণত এভাবে মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। ঠিক আছে, এই হচ্ছে সাঁওতালি দেওয়াল চিত্র, এভাবেই তৈরি করা হয়। তার পরের প্রশ্ন দেখো, বলছে কম বেশি 100 শব্দে অনুচ্ছেদ রচনা করো একটি। তাহলে যে কোনো একটি করো, এখানে 4টে বলেছে, যে কোনো একটা করো। ঠিক আছে, তো একটার মান হচ্ছে 4 নম্বর, মানে একটা করতে পারলে তুমি 4 নম্বর পাবে, এরকমই ব্যাপার। চলো তাহলে করে নাও। আমি দেখো বলে দিচ্ছি, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখার হলে দেখে নাও। আমি দিয়েছি দেখো স্বামী বিবেকানন্দকে নিয়ে। 1860 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে কত সালে? 1860 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি। ঠিক আছে, তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। মায়ের দেওয়া নাম ছিল বীরেশ্বর, আর সবাই ডাকত বিলে বলে।
বিলে নামে। ঠিক আছে, বাল্যকালে বিলে ছিল দুরন্ত ও সাহসী, সব বিষয়ে ছিল তার অদম্য কৌতূহল। আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। তাহলে স্বামী বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে রামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করার পর তার সন্ন্যাস জীবনের নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি উত্তর কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসেবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেই ধর্মসভায় তিনি জগৎবাসীর কাছে হিন্দু ধর্মের কথা বিস্তারিত আলোচনা করেন। রামকৃষ্ণদেবের তিরোধানের পর বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। আমাদের কলকাতায় আছে বেলুড় মঠ, ওটারই কথা বলা হচ্ছে। খুব ভালো জায়গা, ঘুরে আসবে। বর্তমান ভারত ভাববার কথা, প্রাচ্য ও পাশ্চাত্য প্রভৃতি তার বিখ্যাত গ্রন্থ। তার বাণী ভারত তথা বিশ্বের অজস্র মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। এখনও 1902 সালের 4ই জুলাই তিনি পরলোক গমন করেন। আচ্ছা, ওইটা হয়ে গেল। তো পরের প্রশ্ন দেখো দিয়েছে, তোমার জন্মদিনে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো। এর মান হচ্ছে 5, 1 গুণিত 5 দিয়েছে দেখো, তো মান হচ্ছে 5। এইভাবে লিখবে। চিঠি লেখার একটা নিয়ম থাকে, ঠিক আছে, সেইভাবে লেখো। আমি দেখিয়ে দিয়েছি, দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে লিখবে তোমার যে ঠিকানা, সেই ঠিকানা লিখবে বারুইপাড়া, সিউড়ি, বীরভূম। আচ্ছা, সেখানকার পিনকোড কী আছে? 731102, 731102। এইভাবে লিখবে। প্রিয় বন্ধু অমিতাভ, মানে তোমার বন্ধুর নাম লিখবে এই জায়গায়। এখানে আমি আমার বন্ধুর নাম লিখেছি, ঠিক আছে, তুমি তোমার বন্ধুর নাম লিখবে। কেমন আছিস? অনেক দিন তোর কোনো খবর পাই না। আমরা সবাই ভালো আছি। তোকে এই চিঠি লেখার একটা বিশেষ কারণ আছে। আগামী 5ই এপ্রিল আমার জন্মদিন। ওই দিন তোকে আসতেই হবে। বাবা মা আমার এবারের জন্মদিনটা বড় করে পালন করছেন, তাই একটা বাড়িও ভাড়া নেওয়া হয়েছে। বাড়িটি হলো আমাদের পাড়ারই পুষ্পাঙ্গন। ওই দিনটায় আমরা বন্ধুরা সবাই মিলে খুব হইচই করব। দুপুরে খাওয়া দাওয়া যেমন হবে, তেমনি বিকেলে নাচ গান আবৃত্তির একটা ছোটোখাটো অনুষ্ঠানও হবে। তোকেও গান গাইতে হবে, কিন্তু দিনটা রবিবার পড়ছে বলে আসতে কারো অসুবিধা হবে না। তুই অবশ্যই সকাল সকাল চলে আসবি। অমিতাভ বসু, মানে যাকে লিখছো তার বাবার নাম, ঠিক আছে, উত্তম বসু। আচ্ছা, তার বাড়ি কোথায়? সে এগ্রিকালচার ফার্ম, গোসাইপাড়া, বর্ধমান। যার পিনকোড হচ্ছে কি 713101, 713101। তাহলে ইতি তোর প্রিয় বন্ধু সুরেন্দ্র। তাহলে এই হচ্ছে আমাদের এইবারে ক্লাস 6-এর বাংলা প্রশ্ন প্যাটার্ন, যেটাকে বলা হয়। ঠিক আছে, এই রকমই তোমাদের প্রশ্ন তোমরা পাবে। তো এটা একটু ভালো করে তোমরা দেখো, হ্যাঁ। আর যদি কোনো অসুবিধা থাকে বা কোনো মনের মধ্যে কোশ্চেন জাগে, আমাকে কমেন্ট করো, সরাসরি আমি উত্তর দেবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করো।